Otherwise, put your roll number, and otherwise, I'm going to remove you. Otherwise, just move from the group. नहीं तो मैं तुम्हारे अगेंस्ट फिर केस कर दूंगा, ध्यान रखना। Otherwise, Khan, just move out of the group. Sir, one question. Sir, one question. हाँ, yes बेटा, अस्तर, go ahead. आपके टूथपेस्ट में नमक है? हाँ। आपके टूथपेस्ट में नमक है? ओ, आस्था है। बेटा मैं बताऊं नमक कैसा होता है आस्था? আজকের ক্লাসের টপিক হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড যে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গ সেটা কিন্তু আমরা জানি। আর দেখেই বুঝতে পারছো এটা আমাদের বোটানি ফার্স্ট চ্যাপ্টার কোষ ও কোষীয় অঙ্গাণুর একটা পার্ট। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসের আলোচনা শুরু করি। তো প্রথম আমাদের প্লাস্টিড সম্পর্কে বেসিক তিনটা কথা জানাই লাগবে। ঠিক আছে, এগুলো এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথম যে কথা সেটা হচ্ছে প্লাস্টিড একটি আবরণী বেষ্টিত অঙ্গাণু এবং এটি দ্বিস্তরী আবরণী বেষ্টিত। ঠিক আছে, এর আবরণীটা কেমন? দ্বিস্তরী। ওকে, আমাদের যেটা জানতে হবে যে এই যে দ্বিস্তরী আবরণীটা এটা কিন্তু লিপোপ্রোটিন সমৃদ্ধ। ঠিক আছে, লিপোপ্রোটিন সমৃদ্ধ, লিপোপ্রোটিন সমৃদ্ধ আবরণী বেষ্টিত একটি অঙ্গাণু। ঠিক আছে, এটি সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটাও খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে এটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না। যদি থাকতো আমরা নিজের খাদ্য উদ্ভিদের মতো নিজেরাই তৈরি করতে পারতাম, কিন্তু আমাদের দুঃখের বিষয় নাই। ঠিক আছে, তো আমাদের এমসিকিউতে আসে যে নিচের কোনটিতে প্লাস্টিড আছে, নিচের কোনটিতে নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের একটা কনফিউশন বাদে, সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবালকে নিয়ে। নীলাভ সবুজ শৈবাল এই জিনিসটাতে নামের মধ্যে দেখো কালার আছে, নীল আছে, সবুজ আছে। তো আমরা ভাবি কি যে এটার মধ্যে তাহলে মনে হয় প্লাস্টিড আছে, কিন্তু না, এর ভিতরে কিন্তু প্লাস্টিড নাই। ঠিক আছে, এটা কিন্তু বলানো যাবে না। এবং আমাদের এখন জানতে হবে যে এইটি আবিষ্কার করছিলেন কোন ভদ্রলোক, তার নাম ছিল হলো শিম্পার। ঠিক আছে, 1883 সালে বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম প্লাস্টিড দেখতে পান। বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম প্লাস্টিড দেখতে পান এবং তিনি এটির নাম দেন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, নাম দেন কি? ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ সর্বপ্রথম আবিষ্কৃত প্লাস্টিড কিন্তু ক্লোরোপ্লাস্ট। এইটুকু হচ্ছে ওভারঅল বেসিক ধারণা। তো চলো এবার আমরা প্লাস্টিডের প্রকারভেদটা একটু দেখবো। হ্যাঁ, তো প্লাস্টিড মেইনলি আমরা প্লাস্টিডকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা হলো বর্ণহীন। তো চলো আমরা আগে বর্ণযুক্ত পার্টটা একটু দেখি। হ্যাঁ, যদি আমরা বর্ণযুক্ত পার্টটাকে দেখি, বর্ণযুক্ত মানে বুঝোই তো, হ্যাঁ, কালারফুল আর কি। তো বর্ণযুক্ত আবার দুই ধরনের, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ জিনিসটা, এতে সবুজ বলতে সবুজই থাকে আর কি। হ্যাঁ, সবুজ কালার, গ্রিন, এটা হলো ক্লোরোপ্লাস্ট। এ নিয়ে আমাদের অত ঝামেলা নেই, ঝামেলা আছে আমাদের পরবর্তী স্লাইডে আমরা পুরো ক্লোরোপ্লাস্ট নিয়ে কথা বলবো। তো আমরা ক্রোমোপ্লাস্টটা আপাতত দেখি। তো ক্রোমোপ্লাস্ট তোমার মেইনলি এটা পরাগায়নে সাহায্য করে, কেননা এটা তোমার বর্ণযুক্ত, তবে সবুজ বাদে অন্যান্য যেসব কালারগুলো আছে এইগুলো সব ক্রোমোপ্লাস্টের ভিতরেই আছে। তো এরা মেইনলি তোমার মানে ফুলগুলোকে অনেক বেশি আকর্ষণীয় করে, যার ফলে তোমার পরাগায়ন করতে সাহায্য হয় আর কি। ঠিক আছে, তো এই ক্রোমোপ্লাস্টের কয়েকটা নাম আমি এখানে রাখছি আপাতত, এইগুলো একটু দেখবো। মনে রাখবো কিভাবে যে কোনটার কালার কি, কিভাবে মনে রাখবো যে কোনটার জন্য কি কালার আসে, এইটা মনে রাখার জন্য ট্রিক্স গুলো একটু দেখবো আমরা, মুখস্থ না, একটু বুঝে বুঝে। একদম লাল রেডোপ্লাস্ট, তো রেড মানে লাল আমরা জানি, এটা বাচ্চা কালের কথাবার্তা। তো রেড মানে লাল, এটা আমাদের মনে রাখতে সুবিধা আছে। ফিওপ্লাস্ট, ফিও মানে বাদামি। দেখো ফিও মানে ফিকে বাদামি কালার থেকে আমরা ফিকে কালার না, তো দেখো ফিও থেকে মনে রাখবো ফিকে কালার কোনটা? বাদামি। ওকে, এবার জ্যান্থোফিল হলুদ, জ্যান্থোপ্লাস্ট হচ্ছে হলুদ, রেডোপ্লাস্ট লাল, ফিওপ্লাস্ট বাদামি, জ্যান্থোপ্লাস্ট হলো হলুদ। তো জ্যান্থো মনে করো আমাদের জন্ডিস নামে একটা রোগ হয়, এটা আমাদের পরিচিত। তো জন্ডিস হলে কি হয়? চোখের নিচে কালো মানে হলুদ হয়ে যায়, বিভিন্ন জায়গায় হলুদ হয়ে যায়। ঠিক আছে, ওই হলুদের সাথে জন্ডিসের যেমন সম্পর্ক, ওই জন্ডিস থেকে মনে রাখবা জ্যান্থোফিল হলো হলুদ রঙের হয়। ঠিক আছে, এটা জ্যান্থোফিল হলুদ। ঠিক আছে, আর একটা হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট হচ্ছে কমলা রঙের। ক্যারোটিন মানে কি? ক্যারোটিন মানে হচ্ছে তোমার হচ্ছে ক্যারট মানে হচ্ছে তোমার গাজর।
ঠিক আছে। গাজর, গাজরের রং কি? কমলা। তো আমরা মনে রাখবো এই ক্যারট মানে গাজর, আর ক্যারোটিনোপ্লাস্টের রং কেমন হবে? কমলা, গাজরের রং কমলা। এইভাবে আমরা এই রংগুলো মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে ক্যারট থেকে কমলা, এইগুলো আমরা ক্লোরোপ্লাস্টের কালার আর কি মনে রাখবো, এগুলো এমসিকিউ এর জন্য। এখন আসো আমাদের হট টপিক, এখান থেকে এমসিকিউ অ্যাডমিশনে আসছে আর কি। বর্ণহীনে দেখো, বর্ণহীনের ভিতরে আছে হচ্ছে, বর্ণহীনকে আমরা বলি লিউকোপ্লাস্ট। বর্ণহীনকে আমরা কি বলি? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি কি? লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা তার আগে একটু জানি যে লিউকোপ্লাস্টের কাজটা কি। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয় করা। তারা খাদ্য সঞ্চয় করবে। এখন এই খাদ্য কে কোনটা সঞ্চয় করবে তার উপর ভিত্তি করে এই 3টা ভাগ করা হয়েছে। তো চলো আমরা আগে এই পাশটুকু একটু মুছে দেই। হ্যাঁ, এই পাশটুকু মুছে দিই, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, এখন দেখো অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে তোমার, আমরা অ্যামাইলেজ এনজাইম পড়ছি না? অ্যামাইলেজ এনজাইম কি করতো? শর্করা জাতীয় খাদ্য কি করতো? পরিপাকে সাহায্য করতো। তো সেইখান থেকে আমরা মনে রাখবো অ্যামাইলো, এই যেখানেও আছে অ্যামাইলো। এই অ্যামাইলো কি করবে? শর্করা জাতীয় পদার্থ বা শর্করা জাতীয় খাদ্য আমাদের কি করবে? শর্করা খাদ্য সঞ্চয়, ঠিক আছে, শর্করা খাদ্য সঞ্চয় করবে আর কি। ওকে, তাহলে ওই অ্যামাইলো অ্যামাইলো মনে রাখবো, শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করতেছে। এখানে অ্যালিউরোপ্লাস্ট, যেটা অ্যালিউরো, এখান থেকে আমাদের এটা করে হচ্ছে প্রোটিন, প্রোটিন সঞ্চয়, প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয়। এটাকে আমরা প্রোটিনোপ্লাস্টও বলতে পারি, প্রোটিনোপ্লাস্টও বলতে পারি, ঠিক আছে, অ্যালিউরোপ্লাস্টকে। এবার হচ্ছে ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট হচ্ছে তোমার তেল জাতীয় বা স্নেহ জাতীয় পদার্থকে সঞ্চয় করে, স্নেহ জাতীয় পদার্থ সঞ্চয় করে। আমাদের মনে রাখতে হবে উদাহরণ, সেটা হচ্ছে অ্যামিলোপ্লাস্টের উদাহরণ হচ্ছে আলু, আমরা মনে রাখবো আলু। আর এর উদাহরণ হচ্ছে অ্যালিউরোপ্লাস্টের উদাহরণ হচ্ছে ভুট্টা বীজ, ঠিক আছে, ভুট্টা বীজ। আমাদের বই যেটা আছে আবুল হাসান স্যারের বইয়ে ভুট্টা বীজ আছে আর কি, ভুট্টা বীজ, এটা মনে রাখবো, ঠিক আছে। আর ইলায়োপ্লাস্ট হচ্ছে স্নেহজাতীয় পদার্থ, এটাকে মনে রাখবো সূর্যমুখীর তেল। আমরা জানি যে সূর্যমুখীর তেল অনেকটা ইউজ করে। তো এখানে সূর্যমুখীর বীজটাকে আমরা এই স্নেহ জাতীয় এখানে উদাহরণ হিসেবে রাখবো। ওকে, তাহলে এই 3টা জিনিসের 3টা উদাহরণ মনে রাখতে হবে, 3টা কাজ মনে রাখতে হবে যে কে কোনটা সঞ্চয় করে। আমি একটা জিনিস বলে দিই, মেবি ম্যাট কোশ্চেন 17-18 সালের দিকে এখানে এটা আসছিল ম্যাটে, মেডিকেলে এটা আসছিল যে অ্যালিউরোপ্লাস্ট বা নিচের কোনটি প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট, এরকম একটা প্রশ্ন ছিল মেবি 17-18-তে। সেখানে আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট এরা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। ওকে, এই 3টা ওভারঅল আমরা মনে রাখবো। এখন দেখো আমাদের 3টা কাজ আছে। 3টা কাজ হচ্ছে মেইনলি খাদ্য তৈরির কাজটা কে করছে? খাদ্য তৈরির কাজটা কিন্তু ক্লোরোপ্লাস্ট করতেছে। খাদ্য তৈরির কাজটা কে করে? ক্লোরোপ্লাস্ট করে। আর খাদ্য সঞ্চয়ের কাজটা কে করতেছে? খাদ্য সঞ্চয়ের কাজটা হচ্ছে লিউকোপ্লাস্ট করতেছে। এর 3টা পার্ট বা 3 ধরনের লিউকোপ্লাস্ট, 3 ধরনের খাদ্য সঞ্চয় করতেছে। আর একটা জিনিস, শক্তি রূপান্তরও কিন্তু কে করতেছে বলতো? ক্লোরোপ্লাস্ট করতেছে। কিন্তু শক্তি রূপান্তরের যে কাজটা, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে, এই কাজটা কে করতেছে? আমাদের মেইনলি ক্লোরোপ্লাস্ট করতেছে। আর পরাগায়নের কাজটা তো আমি বললামই যে ক্রোমোপ্লাস্ট ছিল আমাদের, এখানে মুছে দিয়েছি। ওই ক্রোমোপ্লাস্টও কিন্তু আমাদের পরাগায়নে সাহায্য করতেছে। অর্থাৎ প্লাস্টিড কিন্তু ওভারঅল একটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট একে বলা হয়, এর 3টা নাম আছে, মানে অপর নাম, সেই 3টাকে আমরা দেখি। যে ক্লোরোপ্লাস্টে কোষের রান্নাঘর বলা হয়, তারপরে তোমার শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়, এবং শক্তি রূপান্তর অঙ্গাণু। তো আমাদের এখানে একটা কনফিউশন আছে যে শক্তি তৈরির অঙ্গাণুকে, শক্তি তৈরি, হ্যাঁ, শক্তি তৈরির অঙ্গাণু কিন্তু মাইটোকন্ড্রিয়া। শক্তি তৈরি এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, শক্তি তৈরি কিন্তু মাইটোকন্ড্রিয়া। আর শক্তি রূপান্তর অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা একটুখানি খেয়াল রাখবো, এমসিকিউ তো অনেক সময় আমাদের সমস্যা হয় আর কি। তো দাও, আমাদের যেটা মেইনলি প্রয়োজন এখানে, এবং আমাদের অ্যাডমিশন প্লাস এইচএসসি এমসিকিউ সব জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের আকৃতি, ঠিক আছে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ যেগুলো, তাদের ক্ষেত্রে লেন্সের মতো হয়, উচ্চ শ্রেণীর ক্ষেত্রে লেন্স, ঠিক আছে, লেন্সের আকৃতি। উচ্চ শ্রেণীর ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট লেন্সের আকৃতি হয়। সমস্যাটা হয় হচ্ছে নিম্ন শ্রেণীর এইগুলো নিয়ে, ঠিক আছে। কারণ এদের ক্ষেত্রে কোনটাকে কোন আকৃতি, আমাদের বইতে দেওয়া উদাহরণগুলো মনে রাখার জন্য আমরা ট্রিক্স, মানে তোমার এটা মুখস্থ টাইপের ছন্দ টন্দ না, আমরা জাস্ট চেষ্টা করব এটা কিভাবে লজিক্যালি একটু পড়ে মনে রাখা যায়, ঠিক আছে।
ছন্দ আমাদের মনে রাখা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো দেখো স্ল্যামাইডোমোনাস চা, এখানে সিএইচ দিয়ে মনে রাখবো কি চা, ঠিক আছে, কি চা খেতে হয় কিসে করে? পেয়ালাই করে, তাই এটা হলো পেয়ালা আকৃতি। কি হবে? কি আকৃতি? পেয়ালা আকৃতি, ঠিক আছে। এরপরে স্পাইরোগাইরা, এখান থেকে সাপ একটা উচ্চারণ আসছে, সাপ এসপি দিয়ে আমরা সাপ মনে রাখবো। হ্যাঁ, এটা সাপ, সেজন্য এটা হলো সর্পিলাকার। কেমন? সর্পিলাকার, ঠিক আছে। এরপরে হচ্ছে ওইডোগোনিয়াম, ওইডো থেকে মনে রাখবো আমরা হলো ওড়না, ওইডো এটা দিয়ে আমরা মনে রাখবো কি? ওড়না, ওইডো হলো ওড়না, ঠিক আছে। এই ওড়না কি জালের মতো হয় না? ওড়না কি জাল, ওড়না থেকে কি আসে? জাল, ঠিক আছে। তাই এটা আমাদের কি? জালিকাকার। এটা কি বলতেছি? জালিকাকার। এরপরে দেখো যেটা, সেটা হচ্ছে জৈগনেমা। এটা জৈগনেমা, এই যে জেগ, জেড ওয়াই জি, জিগ। এটা ধরে আমরা মনে রাখতে পারি জ্যোতি, ঠিক আছে। কি? জ্যোতিময় একটা জিনিস, জ্যোতি, ঠিক আছে। জ্যোতি, এই জ্যোতি হয় কিসে? তারকাতে, তারায়। তো এটা আমি মনে রাখবো কি? তারকাকৃতি, ঠিক আছে, তারকাকৃতি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে উলোথ্রিক্স, এটা হচ্ছে তোমার মনে করো উলম্ব আংটি, ঠিক আছে। উলম্ব আংটি মনে রাখবো। হ্যাঁ, উলম্ব আংটি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা, এটা হচ্ছে আংটি আকৃতি। আর যেটা আছে সেটা পিঠো পোড়া। তো পিঠা কেমন হয়? গোল গোল পিঠা হয়, তো গোল গোল পিঠা, এখান থেকে আমরা পিঠো মনে রাখবো, পিঠো পোড়া। তো হচ্ছে পিঠা কেমন হয়? পিঠা মনে রাখবো এখান থেকে, পিঠা হয় গোল, তাই এটা হচ্ছে গোলাকৃতি। এটা হলো গোলাকৃতির, ঠিক আছে, গোলাকৃতির। তো আমরা এখানে মনে রাখলাম জাস্ট যে কোনটা কোন আকৃতি। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন প্লাস এইচএসসি। সো তো আমরা আপাতত এতটুকুই জানবো এখান থেকে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন দেখবো ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন, ঠিক আছে। এইটা কিন্তু এমসিকিউ কিছু জায়গায় খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আছে প্লাস এটি সিকিউ এর জন্য তোমার 5 স্টার একটা কোশ্চেন, ঠিক আছে। তো চলো, আমি ছবি আঁকাতে পারি না খাতায় ঠিক মতো, তবে বোর্ডে আরো খারাপ হয়েছে। হ্যাঁ, দেখো, তো আমরা ভৌত গঠনটা একটু দেখবো, চিত্রে মিলিয়ে দেখবো। হ্যাঁ, প্রথমত হচ্ছে আবরণীটা হচ্ছে আমাদের মেইনলি আবরণীটা 2 স্তর বিশিষ্ট। ক্লোরোপ্লাস্টের আবরণীটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট, তবে মেমব্রেনও 3টা বলা হয় অনেক সময় 2 স্তরই, ঠিক আছে। তবে এর মেমব্রেন সংখ্যা 3টা বলা হয়, কেননা এর ভিতরে একটা মেমব্রেন থাকে, সেটাকে বলা হয় থাইলাকয়েড মেমব্রেন। আর এই থাইলাকয়েড মেমব্রেনে কিন্তু আমাদের আলোক নির্ভর পর্যায় ঘটে, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়তে থাইলাকয়েড মেমব্রেনে ঘটে, ঠিক আছে। তাই মাঝে মাঝে বলা হয় যে এর মেমব্রেন সংখ্যা 3টা, ঠিক আছে। আর বাইরের ভিতরে মনে করো এটা হচ্ছে বহিঃস্তরী, আর এটা হলো বহিঃস্তর, এটা হলো অন্তঃস্তর, ঠিক আছে। এই দুইটা স্তর আছে, এটা হলো তোমার বাইরের পর্দায়, আর ভিতরে আছে হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। ওকে, এখানে আমাদের মেইনলি যে কথাটা জানার দরকার, আমাদের কোষীয় অঙ্গাণুগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফসফোলিপিড থাকে, আবরণীতে কি থাকে? ফসফোলিপিড থাকে। বাট এখানে আছে হলো তোমার গ্লাইকোসিল গ্লিসারাইড, ঠিক আছে। আমাদের ফসফোলিপিডের পরিবর্তে এখানে থাকে হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। আবরণী সম্পর্কে এতটুকু জানলেই হচ্ছে। আর এরপরে যেটা জানতে হবে সেটা হলো এস্ট্রোমাটা হচ্ছে মেইনলি ম্যাট্রিক্স। এখানকার যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে এস্ট্রোমা। এটা এক ধরনের কলেটধর্মী পদার্থ, ঠিক আছে, পানিগ্রাহী এবং কলেটধর্মী পদার্থ। এখানে তোমার ডিএনএ থাকে, আরএনএ থাকে, রাইবোজোম থাকে, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের শর্করা তৈরির এনজাইম থাকে এবং 70S রাইবোজোম। এখানে যে রাইবোজোমটা থাকে, ম্যাট্রিক্সের ভিতরে যে রাইবোজোমটা থাকে, এটা হলো 70S, ঠিক আছে। ম্যাট্রিক্সে যে রাইবোজোমটা থাকে এটা 70S রাইবোজোম। ওকে, এইটা এখানে ম্যাট্রিক্স হিসেবে দেখাচ্ছি, আর এখানে আমাদের ডিএনএ আছে। ওকে, এখন দেখো এখানে একবারে তাহলে এই কথাটা বলে যায় যে ডিএনএ এবং রাইবোজোম এই দুটো জিনিস যদি আমাদের ক্লোরোপ্লাস্টে না থাকতো, ডিএনএ রাইবোজোম যদি না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই যে প্লাস্টিকের যে গুরুত্বপূর্ণ কাজ, তাহলে আমাদের কিন্তু সালোক সংশ্লেষণটাই হতো না। কি হতো না? সালোক সংশ্লেষণ হতো না। এই দুইটা যদি না থাকতো তাহলে সালোক সংশ্লেষণ হতো না, ঠিক আছে, ডিএনএ রাইবোজোম না থাকলে। এখন দেখো আমরা স্টোমাতে ছিলাম, স্টোমাতে হলে কি বলছি? কলেটধর্মী পদার্থ। এখানে ডিএনএ আরএনএ শর্করা শর্করা বিশ্লেষী এনজাইম থাকে। তারপরে তোমার হচ্ছে দেখো শর্করা তৈরি করার এনজাইম। ওকে,
থাইলাকয়েড বা গ্রানাম। থাইলাকয়েড বা গ্রানাম মানে কি? এক থাইলাকয়েড হচ্ছে এখানকার, দেখো তুমি এই প্রত্যেকটা পার্ট একটা থাইলাকয়েড, এই একটা পার্ট থাইলাকয়েড, এই একটা পার্ট থাইলাকয়েড, এই একটা পার্ট থাইলাকয়েড, এই একটা থাইলাকয়েড, এই একটা থাইলাকয়েড। এই থাইলাকয়েড গুলার একটা স্তূপ তৈরি করছে, থাইলাকয়েডের একটা স্তূপ তৈরি করে সেটার নাম দেওয়া হয়েছে গ্রানাম। ঠিক আছে, অনেকগুলো থাইলাকয়েড একসাথে মিলে একটা স্তূপ তৈরি করে, এটাকে বলা হয় কি? গ্রানাম। এটাকেই বলা হয় গ্রানাম। এখন দেখো এখানে আমাদের যা জানতে হবে যে থাইলাকয়েড হচ্ছে থলে আকৃতির। থাইলাকয়েড কি আকৃতির? থলে আকৃতির। এখানে কি থলের মধ্যে কি থাকে জানো? এই থলের ভিতরে তোমার থাকে হচ্ছে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ। এই যে কালারফুল সব জিনিসগুলো আছে না, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জান্তোফিল, এই ধরনের রঞ্জক পদার্থগুলো এই থলের মধ্যে থাকে, এই থলের মধ্যে। ঠিক আছে, এরপরে আছে তোমার স্ট্রেমা ল্যামেলি। এই যে তোমার একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে না গ্রানাম চক্রগুলো। এখানে একটা কনফিউশন যে স্ট্রোমা ল্যামেলি কিসে কিসে সংযোগ করে, স্ট্রোমা এটাকে গ্রানামে। এটা কিন্তু কনফিউশন লাগে যে নাম দিছে স্ট্রোমা ল্যামেলি কিন্তু কানেকশন করতেছে কাদের ভিতরে? গ্রানামের ভিতরে। একটা গ্রানাম আর একটা গ্রানাম, তাহলে এটা কিন্তু গ্রানাম টু গ্রানাম। ঠিক আছে, গ্রানাম টু গ্রানাম। ঠিক আছে, আমার থাকতে হবে গ্রানাম টু গ্রানাম ল্যামেলি। ওকে, ঠিক আছে। ফটোসিনথেটিক ইউনিট মানে কি? ফটোসিনথেটিক ইউনিট আমরা আমাদের 9th চ্যাপ্টারের ডিটেইলসে পড়বো, ওখানে আমাদের সবকিছু আছে। তবে এখানে একটুখানি জানবো, সেটা হচ্ছে এগুলো থাইলাকয়েড মেমব্রেনে থাকে। এর ফটোসিনথেটিক ইউনিটটা কোথায় থাকে? আমাদের থাইলাকয়েড মেমব্রেনের কথা একটু আগে বললাম না, ওই থাইলাকয়েড মেমব্রেনে থাকে। ঠিক আছে, এইটা থাইলাকয়েড মেমব্রেনে থাকে। এবং প্রতিটা ইউনিটে 300 থেকে 400টি করে রঞ্জক পদার্থের অণু থাকে। তাহলে ওভারঅল এই 6টা জিনিস দিয়েই আমাদের এই ভৌত গঠনটা ব্যাখ্যা করা যায়। এমনভাবে একটা সুন্দর করে ছবি আঁকবা, আমার মতো সুন্দর, মানে আমার মতো এত পয়সা যেন না হয়। ঠিক আছে, সুন্দর করে আমরা ভৌত গঠনটা সিকিউরে ব্যাখ্যা করতে পারি আর কি। ওকে বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই কেমন হয়েছে ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না।